সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। আমি খান মোহাম্মদ রুমেল। আমাদের আজকের আলোচনার বিষয় উপজেলা নির্বাচন ও রাজনীতি। আর এ নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন জাকারিয়া কাজল, সিনিয়র সাংবাদিক, ব্যারিস্টার রুমিন ফারহানা সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক বিএনপি, এবং ব্যারিস্টার শাহ আলী ফরহাদ, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী। দর্শক, আপনারাও টেলিফোনে সরাসরি অংশ নিতে পারবেন। এজন্য টেলিভিশনের পর্দায় দেওয়া নম্বরে ফোন করতে হবে। এছাড়া ফেসবুক অথবা SMS এর মাধ্যমে আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। আলোচনা শুরুর আগে দেখে নেব এখনকার প্রধান শিরোনামগুলো। চট্টগ্রামে বস্তিতে আগুনে 8 জন নিহতের ঘটনায় তদন্ত কমিটি গঠন, সব হারিয়ে নিঃস্ব বস্তিবাসী। কুমিল্লায় ট্রাকে রাখা ইস্পাতের পিলারে যাত্রীবাহী বাসের ধাক্কায় নিহত 5। লঘুচাপের প্রভাবে কয়েক মিনিটের শিলাবৃষ্টিতে দেশের বিভিন্ন স্থানে ফসলের ব্যাপক ক্ষতি, ঝরে গেছে আমের মুকুল। অমর একুশে গ্রন্থমেলাতেও ছন্দপতন। আবুধাবিতে প্রতিরক্ষা প্রদর্শনীতে যোগ দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফরে সই হবে জ্বালানি খাত সহ বেশ কিছু চুক্তি। উপজেলা নির্বাচনে বিএনপির কোনো নেতা অংশ নিলে ব্যবস্থা, হুঁশিয়ারি কেন্দ্রের। বড় একটি দলের অংশ না নেয়ায় হতাশা সিইসির। এবং কিশোরগঞ্জে 2 কলেজ ছাত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ ও হত্যার দায়ে 11 বছর পর পুলিশ সদস্য সহ 2 জনের ফাঁসির আদেশ, দণ্ডপ্রাপ্তরা পলাতক। দর্শক, শিরোনাম দেখছিলেন, বলে আলোচনায় যেতে চাই। এর মধ্যে জেনেছেন যে আজকে আমাদের আলোচনার শিরোনাম উপজেলা নির্বাচন ও রাজনীতি। আপনারা জানেন যে খুব কাছাকাছি সময় প্রথম ধাপের উপজেলা নির্বাচনটি অনুষ্ঠিত হবে। তো এরই মধ্যে উপজেলা নির্বাচনে বিএনপি অংশ নেবে না, সেই সিদ্ধান্তের কথা বিএনপি জানিয়ে দিয়েছে। আজকেও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী তিনি ব্রিফিংয়ে যেটি বলেছেন যে দলের সিদ্ধান্ত অমান্য করে কোনো নেতা, বিএনপির কোনো নেতা নির্বাচনে অংশগ্রহণ করলে তাদেরকে বহিষ্কার করা হবে, এরকমটা তিনি বলেছেন। আর এছাড়া প্রধান নির্বাচন কমিশনার আজকে নির্বাচনী কর্মকর্তাদের প্রশিক্ষণে সেখানে তিনি বলেছেন যে একটি বড় দলের নির্বাচনের অংশ না নেওয়ার সিদ্ধান্তটা অনেকটাই হতাশার। তো এইসব বিষয় সহ রাজনীতিতে সমসাময়িক অন্যান্য প্রসঙ্গ নিয়ে আজকে আমরা আলোচনা করব। মিস্টার রুমিন ফারহান, আপনাদের আলোচনা শুরু করি। সেটা হচ্ছে বিএনপি যে নির্বাচনে অংশ নেবে না উপজেলা নির্বাচনে, সেটি তো বিএনপি আগেই বলেছে, জানিয়েছিল। তো এরপরে আমরা যেরকম বিভিন্ন গণমাধ্যমে বা পত্রপত্রিকাতে এরকম খবর দেখছিলাম যে বিএনপি দলীয়ভাবে নির্বাচনে অংশ না নিলেও বিএনপির নেতারা অনেকে হয়তো স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশ নিতে পারেন। এখন পর্যন্ত 100-র মতো উপজেলা চেয়ারম্যান রয়েছে, যে বর্তমান যে চেয়ারম্যানরা আছেন তারা। তো আজকে তো সিনিয়র যুগ্ম মহাসচিবের কথা যেটা শিরোনামে ছিল, যে বলেছেন যে কেউ কেন্দ্রের সিদ্ধান্ত অমান্য করে যদি নির্বাচনে অংশ নেয় তাহলে তাদেরকে বহিষ্কারের সিদ্ধান্ত আসতে পারে, এরকম একটা বিষয়। আবার আজকেও তো পত্রিকাতে খবর আছে যে বিএনপির কেন্দ্রের বিপক্ষে অবস্থান নিচ্ছেন অনেক তৃণমূলের নেতারা। যে বগুড়ার কথাই বলি, যে বগুড়াতে 12টি উপজেলার মধ্যে বর্তমান একজন চেয়ারম্যান সহ 7টি জায়গাতেই বিএনপির নির্বাচনে আগ্রহ প্রকাশ করবে বলে তারা জানিয়েছেন, এবং 4 জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। তো এই জায়গাটাতে একজন আপনার বগুড়া সদর উপজেলা বিএনপি সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল তিনি বলেছেন যে তিনি নির্বাচনে আগ্রহী ছিলেন না, কিন্তু দলের তৃণমূলের নেতাকর্মীরা তাকে নির্বাচনে যেতে বাধ্য করেছেন। তো তৃণমূল চাচ্ছে নির্বাচনে যেতে, কেন্দ্র কেন চাচ্ছে না? আপনাকে ধন্যবাদ। দেখুন, কিছুদিন আগেও আপনার নিশ্চয়ই মনে আছে আমাদের প্রধান নির্বাচন কমিশনার সিইসি বলেছিলেন যে আমাদের উপজেলা নির্বাচন হবে জাতীয় নির্বাচনের মতোই। এখন কিছুদিন আগে আমাদের 29শে ডিসেম্বর যে জাতীয় নির্বাচনটি হয়ে গেল, 29শে ডিসেম্বর, আমি 29শে ডিসেম্বর এমফাসিস দিয়ে বলছি, 29শে ডিসেম্বর রাতে যে জাতীয় নির্বাচনটি হয়ে গেল, সেই নির্বাচনে ভোটারের বাইরে আমরা দেখেছি যে কিভাবে প্রশাসন ভোট দিয়েছে, কিভাবে দলীয় ক্যাডার বাহিনী ভোট দিয়েছে, এবং খুব দুঃখজনক হলো সত্য যে আমরা ঠিক ন্যাশনাল মিডিয়াতে তেমন কোনো এটার প্রতিফলন দেখিনি। যদিও এই ব্যাপারে ইন্টারন্যাশনাল মিডিয়া খুবই সোচ্চার ছিল। আমরা দেখেছি নিউ ইয়র্ক টাইমস, আমরা দেখেছি গার্ডিয়ান, আমরা দেখেছি সিএনএন, আমরা বিবিসি দেখেছি, আল জাজিরা দেখেছি, ইকোনমিক্স দেখেছি, ওয়াশিংটন পোস্ট দেখেছি, দ্য হিন্দু পর্যন্ত দেখেছি। তো সুতরাং বিভিন্ন ইন্টারন্যাশনাল মিডিয়াতে খুব ওয়াইড কাভারেজ এসছে বাংলাদেশের নির্বাচনটা কতটুকু প্রহসনমূলক ছিল এবং কতটুকু আসলে ভোটাররা অ্যাকচুয়ালি তার ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পেরেছে। দ্বিতীয়ত, আমরা কিছুদিন আগে টিআইবির রিপোর্ট দেখেছি, সেখানে দৈব চয়নের ভিত্তিতে 50টি আসনের উপর তারা সার্ভে করেছে, এবং সেখানে দেখা গেছে 47টিতেই নানান রকম অনিয়ম পাওয়া গেছে। অনিয়মগুলোর মধ্যে আছে যে ভোটার যেতেই পারেনি ভোট কেন্দ্রে, দেখা গেছে তার ভোট অন্য কেউ দিয়ে দিচ্ছে,
দেখা গেছে যে ব্যালট বাক্স আগের রাতেই ভুলে ফেলা হয়েছে, দেখা গেছে পোলিং এজেন্টকে ভয় দেখিয়ে কেন্দ্র থেকে সরিয়ে দেওয়া হয়েছে, দেখা গেছে পোলিং এজেন্টকে এমনই ভয় দেখানো হয়েছে যে সে যেতেই পারেনি, এবং দেখা গেছে সার্বিকভাবে নির্বাচন একটি লেভেল প্লেইং ফিল্ড যেটাকে আমরা বলি সেটার ব্যাপক অনুপস্থিতি ছিল। কারণ নির্বাচন তো শুধুমাত্র নির্বাচন বা তার আগের দিন নয়, নির্বাচন হচ্ছে নির্বাচনের আগের সময়টি, তফসিল ঘোষণা থেকে নির্বাচন পর্যন্ত, নির্বাচনের দিন এবং নির্বাচনের পরে। তো যতই আমরা লেভেল প্লেইং ফিল্ডের কথা বলি না কেন, আপনি যদি ঢাকার কথাই ধরেন ফর এক্সাম্পল, সারা ঢাকায় কিন্তু আমরা একটি বিশেষ প্রতীক, সরকারি দলের নৌকা প্রতীকের বাইরে কিন্তু আমরা ধানের শীষের আর কোনো বড় দল বলতে যদি ধানের শীষ ধরে থাকেন তাদের কোনো রকমের কোনো প্রচারণা আমাদের চোখে পড়েনি, অর্থাৎ তাদেরকে প্রচারণায় নামতেই দেওয়া হয়নি। বেশ কিছু এলাকায় আমি নিজে গেছি প্রচারণায় অংশ নিতে, এবং সেখানে আমি দেখেছি কিভাবে আমাদের প্রার্থীদের হ্যারাস্ট হতে হয়েছে, কিভাবে আমাদের পোস্টার ছিলে ফেলা হয়েছে, আমাদের কর্মীদের ধরপাকড় করা হয়েছে। দেখা গেছে আমরা হয়তো পথসভা করছি, পেছন দিক থেকে আমাদের লম্বা মিছিল, পেছন দিক থেকে আমাদের কর্মীদের সাদা পোশাকের পুলিশ ধরে নিয়ে গেছে, এবং তারপরে তাদের আর কোনো হদিসই নাই 4-5 দিন। তো একজন বা দুজন, আমি ফর এক্সাম্পল বলছি, যদি একটা এলাকা থেকে ধরা হয়, পুরো এলাকায় কিন্তু একটা ত্রাস, একটা ভয় কায়েম করা হয়। এই যে ভয়ের সংস্কৃতিটা, এটাও কিন্তু এক ধরনের বাধা একটা সঠিক বা সুষ্ঠু নির্বাচনের। তারপরে আপনি ধরেন টিআইবি রিপোর্টের কথা বললাম, ওয়াশিংটন পোস্ট বা বিদেশি গণমাধ্যমের কথা বললাম, বিদেশি পর্যবেক্ষক। নর্মালি আমরা দেখি 2001 বা 2008-এর নির্বাচনে কিংবা তারও আগে অনেক বিদেশি পর্যবেক্ষক এসেছেন। এবার তো বলেই দেওয়া হয়েছে নির্বাচনে পর্যবেক্ষকরা থাকবেন মূর্তির মতন, তো পর্যবেক্ষকদের তো নড়াচড়ার সুযোগ নেই। আর পর্যবেক্ষকদের অ্যানফ্রেল বলে যে বিশাল সংগঠন, তাদেরকে তো ভিসাই দেওয়া হয়নি, আসতেই দেওয়া হয়নি। এবং আমেরিকা থেকে পর্যবেক্ষকরা আসতে চেয়েছেন, পশ্চিমা দেশগুলো থেকে আসতে চেয়েছেন, খুবই খুবই কম সংখ্যক পর্যবেক্ষককে পর্যবেক্ষণ করছে। যেমন দেশীয় সংগঠন ব্রতি কিংবা আপনার আরেকটা নাম আমি ভুলে গেছি, খুবই নাম করা সংগঠন, অধিকারকে তো দেওয়াই হয় না, অধিকারের নামও আমি বলছি না, ব্রতি এবং সেই সাথে আরেকটা সংগঠন, তাদেরকে পারমিশন দেওয়া হয়নি। তো সুতরাং এইরকম একটা অবস্থায় যে গুটি কয়েক বিদেশি পর্যবেক্ষক ছিলেন, তার মধ্যে একজন ছিলেন তানিয়া ফস্টার, যাকে খুব বড় করে আমাদের দেশীয় গণমাধ্যম বারবার সামনে নিয়ে এসছে, এবং তিনি নির্বাচনের দিন খুবই হাসি খুশি ভাবে বলেছেন ওনার নির্বাচনের অভিজ্ঞতা নেই, কিন্তু এটা একেবারে কানাডার মতো নির্বাচন হচ্ছে, একদম সঠিক সুন্দর নির্বাচন হয়েছে। আমরা পরবর্তীতে দেখলাম ওনার সন্তানও সম্ভবত পর্যবেক্ষক হিসেবে এসছেন, এবং যে সংগঠনটি তাদেরকে এসছেন তারা একেবারেই মানে নিয়ে এসছেন তাদেরকে, তারা একেবারেই নাম সর্বস্ব ভুইফোর সংগঠন। এবং পরে এক পর্যায়ে গিয়ে তানিয়া ফস্টার বললেন যে আসলে আমি বুঝতে পারিনি আমার কথা ঠিক এতটা গুরুত্ব বহন করবে, আমি তো খুশিতে ঠেলায় ঘুরতে এসেছিলাম, তো আমার কথা যথেষ্ট গুরুত্ব বহন করছে, এবং এখন আমি দেখে যা মনে হচ্ছে যে নির্বাচন আসলে আমি যত সুষ্ঠু বলেছিলাম তত সুষ্ঠু নির্বাচন হয়নি। পরবর্তীতে কিন্তু তিনি এই বক্তব্য সংশোধন করেছিলেন, সেটা উনি করতে পারেন। আমি বিভিন্ন সময় বিভিন্ন বক্তব্য যিনি দেন তিনি কি ধরনের পর্যবেক্ষক আমি জানি না, এবং কি বক্তব্য সংশোধিত এসছে সেটাও আমি জানি না। আপনি মাহবুব তালুকদারের কথা ধরেন না কেন, ফর এক্সাম্পল নির্বাচন কমিশনার, তিনি বলেছেন হ্যাঁ আমি অংশগ্রহণমূলক বলেছি, বাট অংশগ্রহণমূলক ডাজন্ট নেসেসারিলি মিন যে নির্বাচনটি সুষ্ঠু হয়েছে। সুষ্ঠু হওয়া, নিরপেক্ষ হওয়া এবং একটি অবাধ অংশগ্রহণমূলক হওয়া কিন্তু অন্য জিনিস। অংশগ্রহণমূলক হয়েছে, বড় বড় দল নির্বাচনে অংশ নিয়েছে, কিছু কিছু ছোট ছোট দল নির্বাচনে অংশ নিয়েছে, সত্য কথা, কিন্তু নির্বাচনটিকে আমরা অবাধ সুষ্ঠু বলবো কিনা সেটা নিয়েও প্রশ্ন রয়ে গেছে। তো সুতরাং এই যে বিভিন্ন জায়গা থেকে আপত্তিগুলো আছে, এবং লাস্টলি জাসদ যারা 14 দলের শরিক তারা পর্যন্ত বলেছে যে এই নির্বাচনে অতি উৎসাহী একটি গোষ্ঠী অতিরিক্ত ভোট দিয়ে ফেলেছে। মানে হয়তো কথা ছিল 30% ভোট আগে রাতে কাস্ট করো, দেখা গেছে 50% কাস্ট করে ফেলেছে। হিসাব তো থাকে না কারচুপির সময়, তো এরকম হ্যানুল শরীফ আম্বিয়া একটি অংশ বলেছে। তো সুতরাং কাস্ট করার সময় বা কারচুপি করার সময় তো আসলে পুরোটা হাতের মধ্যে থাকে না, অনেক সময় বেশিও হয়ে যায়। তো এই নির্বাচনে ঠিক ওটাই হয়েছে, যেটা আমার মনে হয় সরকারি দলকেও বিব্রত করেছে। না হলে কেন সরকারি দল পরে প্রেস কনফারেন্স করে এতটা ব্যাখ্যা দেবে? তো এইরকম মানে 29শে ডিসেম্বরের নির্বাচনটির মতোই যদি উপজেলা নির্বাচন হয়, তাহলে সেই নির্বাচনে অংশ নিয়ে আসলে বিএনপির কি লাভ হবে? সেই কারণেই কিন্তু বিএনপির তরফে বলা হয়েছে যে এই নির্বাচনে বিএনপি অংশ নেবে না। এবং আরেকটি বিষয় খুব স্পষ্ট করেছে বিএনপি যে এই ধরনের নির্বাচন যদি হতে থাকে বাংলাদেশে, তাহলে নির্বাচন ব্যবস্থার উপরে যেমন মানুষের এক ধরনের আস্থাহীনতা তৈরি হয়েছে, রাজনৈতিক দলগুলোর মধ্যেও কিন্তু একই রকমের আস্থাহীনতা তৈরি হয়েছে। তো আস্থাহীনতার জায়গা থেকে নির্বাচনে যাওয়ার তো আসলে কোনো অর্থ নেই। এইখানে আপনাকে যদি বলি যেটি 30শে ডিসেম্বর নির্বাচনের দিন ঠাকুরগাঁ থেকে আপনাদের মহাসচিব যিনি নির্বাচন করেছিলেন, বেলা 11টার দিকে তিনি গণমাধ্যমকে বলেছিলেন যে নির্বাচন কিন্তু আমি যতটুকু দেখেছি সুষ্ঠু হয়েছে, সামনে গিয়ে দেখি কি অবস্থা। তো তখন তিনি সুষ্ঠু বলছিলেন। তো এই যে অভিযোগগুলো তখন পর্যন্ত কিন্তু এই অভিযোগগুলো আসেনি, তখন কি আপনারা এই বিষয়গুলো ওয়াকিবহাল ছিলেন না? উনি ওনার কেন্দ্রের কথা বলেছেন, উনি ওনার ঠাকুরগাঁয় যেটুকু উনি দেখেছেন উনি সেটুকু বলেছেন, কিন্তু তার বাইরে সারা দেশে তো 300টি আসন আছে, এক একটি আসনে 144টি বা 145টি গড়ে
কেন্দ্র আছে, সেগুলোর হিসাব আপনি করেন তাহলে বুঝবেন। আমি তাহলে কি সারা দেশের কি অবস্থা ছিল? আপনি বলছেন যে মহাসচিব তার আসনটির, না না আমি বলছি যে মহাসচিব তার আসনটির কথা বলেছেন, আপনি সেটি বলছেন, তাহলে সারা দেশে কি অবস্থা ছিল সেই কথা বলার মতো কোনো লোক কি আপনাদের মাঠে ছিলেন না? সারা দেশে কি হচ্ছে সেটা তো আমরা বলেছি। কারণ আপনারা যদি ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের ভয় সেটা না প্রচার করেন, আপনারা যদি সম্প্রচার আইনের ভয় সেটা না প্রচার করেন, হয়েছে যে আপনাদের নেতারা কোথাও কোনো কথা বলেছেন সেটি প্রচার হয়নি? আমাদের নেতারা তো সারা দিন বলেছে, আর কতবার বলবে? বলার পরে প্রচার হয়নি। না না, সারা দিন বলেছে। আপনারা কার কাছ থেকে শুনতে চান? বেগম খালেদা জিয়া জেল থেকে বলবে তা তো না। সুতরাং আমাদের নেতারা সারা দিন বলেছেন এবং ধন্যবাদ। আপনার কাছে আসা রবিন ফারহানার বক্তব্য শুনছিলেন, আপনি নিশ্চয়ই এখানে কিছু সাপ্লিমেন্ট করবেন। ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। সময় টিভির দর্শকদের শুভেচ্ছা। প্রথমেই আসলে যে বিষয়টি আসছিল যে আজকে যে ঘোষণাটি এসেছে বিএনপির পক্ষ থেকে নির্বাচনে অংশ নিলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে, সেই বিষয়ে আমি মন্তব্যে যাওয়ার আগে আমি আগে ওনার কয়েকটা পয়েন্ট একটু আমার কিছু মন্তব্য আসলে যোগ করতে চাই। প্রথমত, বিএনপি কিন্তু এতদিন পর্যন্ত 30শে ডিসেম্বরের আমাদের যে নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে, সেই নির্বাচনের ব্যাপারে ওনাদের যে অভিযোগগুলো ছিল সেগুলো কিন্তু ওনারা পাবলিক পারসেপশন নিয়ে খেলছিলেন। ক্রেডিবল কোনো এভিডেন্স নিয়ে না আসতে পারলেও ওনারা ব্ল্যাঙ্কেটভাবেই বলছেন যে সারা দেশেই প্রতিটা কেন্দ্রেই তার আগের দিন রাতের বেলায় নাকি ভোট হয়ে গেছে। এখন কিন্তু আর এরকম পাবলিক পারসেপশনের বিষয়গুলো চলবে না। ওনারা কিন্তু এখন ইলেকশন ট্রাইব্যুনালে মামলা করেছেন। তো আমরা ওনাদের কথার সত্যতা যাচাই করার জন্য কিন্তু আমাদের এই ট্রাইব্যুনালের রায়গুলো পর্যন্ত অপেক্ষা করতে হবে। আরেকটি বিষয় হচ্ছে, একদম যে বাংলাদেশের এবারের নির্বাচনে কোনো ধরনের অনিয়মের বিষয় ছিল না এই কথাটা কিন্তু কেউ বলেনি। এর জন্য কিন্তু 22টি নির্বাচনী কেন্দ্রে ভোট স্থগিত করা হয় 30শে ডিসেম্বরের দিনই। উনি বলছেন টিআইবি রিপোর্টের কথা, এটা নিয়ে কিন্তু যথেষ্ট আলোচনা ইতিমধ্যে টিভি এবং নিউজ মিডিয়াতে হয়েছে। বিষয়টি হচ্ছে যে টিআইবি রিপোর্টটিকে আমরা কিন্তু সঠিক অর্থে, যেটাকে আমরা পর্যবেক্ষণ একটি রিপোর্ট বলবো, সেটা কিন্তু আমরা পারবো না। ওনারা নিজেরাই বলেছে যে ওনারা কোনো ভোট কেন্দ্রে ওনাদের কোনো প্রতিনিধি সেদিন ছিলেন না। ওনারা যেটা করেছেন, যারা প্রার্থী তাদের কথার ভিত্তিতে এই রিপোর্টটি তৈরি করেছেন। তো স্বাভাবিকভাবেই যেখানে বিএনপি দলটিরই সামগ্রিক পলিসি হচ্ছে যে আমরা অ্যাট এনি কস্ট বাই এনি মিনস আমরা এই নির্বাচনটিকে প্রশ্নবিদ্ধ করব, তাদের প্রার্থীদের সাথে কথা বলে যখন আপনি একটি রিপোর্ট তৈরি করবেন আবার সেটির রেফারেন্সে আপনারা নিজেরাই দিবেন, সেটি কিন্তু হতে পারে না। কারণ এটা কিন্তু অবজারভেশন রিপোর্ট বলা যায় না। মূর্তির মতন দাঁড়িয়ে থাকার যে কথাটি উনি বলছেন, উনি একজন আইনজীবী, আমি মনে করি এটা জানা উচিত যে আমাদের নির্বাচনী যে আইন, সেই নির্বাচনী আইনে আমাদের পর্যবেক্ষকদের যেই ব্যবহার, আচার আচরণ, সে ব্যাপারে কিন্তু একদম সুনির্দিষ্টভাবে বলা আছে। এবং সেই আচরণবিধির ক্ষেত্রে কিন্তু আমাদের কোনো পার্থক্য নেই ইউরোপিয়ান ইউনিয়নের যে কোড অফ কন্ডাক্ট ফর ইলেকশন অবজারভেশন অ্যান্ড মনিটরিং, সেটার সাথে আমাদের কোনো পার্থক্য নেই। ইলেকশন অবজারভারদের মূর্তির মতন দাঁড়িয়ে থাকতেই হয়। কারণ হচ্ছে এটা হয়তো ফ্রেজটা ওপেন টু ইন্টারপ্রিটেশন, কিন্তু এটার মানেটা কিন্তু খুব পরিষ্কার যে আপনি কিন্তু কোনো মন্তব্য করতে পারবেন না, আপনি মিডিয়ার সামনে কোনো বক্তব্য দিতে পারবেন না তাৎক্ষণিক। কারণ এখানে কিন্তু অনেক আপনার অবজারভেশনের ক্ষেত্রেও কিন্তু অনেক ধরনের পলিটিক্যাল ব্যাপার জড়িত থাকে, যার জন্যই কিন্তু এই ধরনের একটা সেফগার্ড দেওয়া থাকে যে আপনাদের যা বক্তব্য থাকবে তা একটি রিপোর্ট আকারে আপনারা কম্পাইল করবেন, তারপর আপনারা প্রকাশ করবেন। উনি অ্যানফ্রেল এবং অধিকারের কথা বলছেন, এগুলো নিয়েও যথেষ্ট কথা হয়েছে। অ্যানফ্রেলের যে সকল পর্যবেক্ষক বাংলাদেশে আসতে পারেননি তা কিন্তু নয়। ওনারা যে কয়টি তালিকা দিয়েছেন তার মধ্যে কিছু আসতে পেরেছিল আর কিছু আসতে পারেনি। এইখানেও আমি আমাদের নির্বাচনী আইন এবং আমাদের যে বিধি আছে সেই বিষয়টি নিয়ে আসব যে আপনি বিদেশি পর্যবেক্ষক মানেই আপনি আমাদের বিধি মোতাবেক যা আছে সেগুলো আপনি ফুলফিল না করে আপনি চলে আসতে পারবেন তা না। অ্যানফ্রেল এবং অধিকারের আমাদের নির্বাচনী আইনের মধ্যেই যেভাবে বলা আছে যে কোনো রাজনৈতিক দলের মতাদর্শ বা অন্য কোনো ধরনের সম্পর্ক যদি কোনো রাজনৈতিক দলের থাকে তারা কিন্তু এখানে পারবেন না। অধিকারের ব্যাপারেও আমাদের যেই অবজেকশনটা ছিল সেটি কিন্তু অনেকটা সেই ব্যাপারই, যে অধিকারের যিনি প্রতিষ্ঠাতা, অধিকারের যিনি প্রধান, তিনি বিএনপির আমলে ভালো একটি পজিশনে ছিলেন আইনাঙ্গনে এবং সবাই তাকে বিএনপির মতাদর্শের হিসেবেই চিনেন। উনি এই বিদেশি পর্যবেক্ষক তানিয়া ফস্টারের কথা বলছিলেন, এখানে কিন্তু উনি ওনাকে মিসকোট করলেন। এটা ইন্টেনশনালি করেছেন কিনা আমি জানি না, বাট উনি মিসকোট করেছেন। উনি বলেছেন যে ইলেকশনের ব্যাপারে উনি যেটা বলেছেন সেটা উনি ভুল বলেছেন, এই ধরনের কোনো কথা উনি বলেননি। উনি ওনার প্রথম স্টেটমেন্টে বলেছেন যে উনি রিগ্রেট করছেন বাংলাদেশের এই ইয়েতে আসা, এবং পরবর্তীতে উনি ক্ল্যারিফিকেশন দিয়েছেন যে ওনার রিগ্রেট শব্দটি কোথা থেকে এসেছে। বাংলাদেশের নির্বাচন পর্যবেক্ষণ করে উনি ওনার দেশে ফেরার পরে উনি ওনার সংগঠন সহ ওনার পরিবারের সদস্যদেরকে পর্যন্ত ফোন করে SMS পাঠিয়ে এবং ইমেলের মাধ্যমে হাউন্ডিং করা হচ্ছিল রীতিমতো, যে তুমি যে একটা বক্তব্য দিলে এটা কিসের ভিত্তিতে দিলা। তো উনি একটা বিদেশি পর্যবেক্ষক, ওনাদের তো এই ধরনের ব্যবহার দেখে অভ্যাস নেই। উনি এই সূত্রেই কিন্তু বলেছিলেন যে আই রিগ্রেট মাই ডিসিশন টু কাম অ্যান্ড অবজার্ভ দ্য ইলেকশন বিকজ আই হ্যাভ বিন হাউন্ডেড আফটারওয়ার্ডস।
মাই ফ্যামিলি ইভেন ওয়াজ নট স্পেয়ার্ড। তো ওনার যে এই বিষয়টা কিন্তু ওনারা আর ক্ল্যারিফিকেশন আনলেন না। এখন আমাদের যে আজকের মূল বিষয় সেটি হচ্ছে যে এই যে বিএনপির প্রার্থীরা যদি কোনোভাবে আপনার স্বতন্ত্রভাবে বা অন্য কোনোভাবে নির্বাচন করে তাহলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। এখানে আমি দুটো বিষয় আমার কাছে মনে হয় যে খুব গুরুত্বপূর্ণ। এক নম্বর হচ্ছে এরকম কোনো সিদ্ধান্ত আমরা আইনি ভাষায় বলি ইনফ্র্যাকচুয়াস একটা ডিসিশন, এমন একটা ডিসিশন যেটার কোনো ফ্রুটফুলনেস নেই, আপনার পাওয়ার নেই এটাকে এনফোর্স করার। আপনি নিজেই কিছু সংখ্যা দিচ্ছিলেন যে বগুড়ার মতন জায়গা যেটাকে আমরা বিএনপির স্ট্রংহোল্ড হিসাবে দেখি, যেখানে আপনার সবচেয়ে বেশি বিএনপির মতাদর্শের যারা নেতাকর্মী শক্ত সবল তারা আছেন, যাদের বরাবরই একটা ভালো পারফরমেন্স থাকে প্রতি নির্বাচনে। এবারও কিন্তু বগুড়ার থেকে ওনাদের সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, সে 9 জনের মধ্যে একজন। তো এই ধরনের একটি ইনফ্র্যাকচুয়াস ডিসিশন হচ্ছে যে আপনি এমন একটা সিদ্ধান্ত দিয়ে দিলেন যেটা আসলে কেউ মানছে না। এটা কিন্তু শুধু বগুড়াতে না, আপনি সারা দেশে এটা দেখতে পাবেন। কারণ হচ্ছে এই যে স্থানীয় সরকারের যেই আমাদের ব্যবস্থাটা, এটা কিন্তু স্থানীয় পর্যায়ে মাঠ পর্যায়ে রাজনীতি করার জন্য খুব গুরুত্বপূর্ণ। আমরা ঢাকায় বসে অনেক বড় বড় আলাপ করতে পারবো, কিন্তু মাঠ পর্যায়ে রাজনীতি করার মূল দায়িত্বটা থাকে কিন্তু ইউনিয়ন এবং উপজেলা পর্যায়ের যারা নেতাকর্মী এবং এইসব পরিষদগুলোর যারা নির্বাচিত প্রতিনিধি থাকেন তাদের উপরে। তো এই ধরনের একটি সিদ্ধান্ত আপনি নিলেন যেটা কেউ মানবে না, এটা কিন্তু ওনাদের নেতৃত্বের যে দুর্বলতার জায়গা সেটাকে আবার পরিষ্কারভাবে সামনে নিয়ে আসে। দ্বিতীয় বিষয় হচ্ছে এটি কিন্তু কৌশলগতভাবে একটি বড় ভুল বিএনপির জন্য। বিএনপি সঠিক অর্থে বলতে গেলে 2008 থেকে 13-তে ওনাদের এখন থেকে বেশি নির্বাচিত প্রতিনিধি সংসদে থাকলে ওনারা তখন কিন্তু খুব ভালো একটি রাজনৈতিক আপনার বিরোধী দল হিসাবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারেননি। কারণ ওই সময় কিন্তু বাংলাদেশের পার্লামেন্টারি হিস্ট্রিতে সবচেয়ে বেশি আপনার পার্লামেন্টারি সেশন বয়কট করার আমরা নজির দেখতে পাই। 2014 সালের পর তাদের কিন্তু 5 বছর পর্যন্ত পার্লামেন্টে কোনো রিপ্রেজেন্টেশন ছিল না। এখন তারা 2019-এর যে আমাদের 18-30 ডিসেম্বরের যে নির্বাচন, অর্থাৎ আমরা 2019-এর সরকারই বলতে পারি, এখানে যে তাদের 9 জন জোটভুক্ত দলগুলো মিলে 9 জন সংসদ, তারা আমাদের প্রধানমন্ত্রীর একাধিকবার আহ্বান সত্ত্বেও কিন্তু শপথ নিচ্ছেন না। রাজনৈতিকভাবে নিজেদেরকে ইররেলেভেন্ট অপ্রাসঙ্গিক করে ফেলার জন্য একটা সুইসাইড মিশনে হয়তো বিএনপি নেমেছে, আমি জানি না, কিন্তু দেখে কিন্তু তাই মনে হচ্ছে। এখানে আরেকটি বিষয় সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিএনপি কিন্তু 2008 থেকে 2018 পর্যন্ত বাংলাদেশে 6000-এর মতন স্থানীয় সরকার নির্বাচন হয়েছে। এখানে আপনার ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে একদম সিটি কর্পোরেশনের মেয়র পর্যন্ত বিভিন্ন ধাপের এই নির্বাচনগুলোতে বিএনপির অসংখ্য প্রার্থী বিজয়ী হয়েছেন। তো এই যে এতদিন তো তারা শুধু পার্লামেন্টে ছিলেন না, এখন যদি তারা লোকাল গভর্নমেন্ট থেকেও সরে যান তাহলে এই যে পলিটিক্যালি ইরেলেভেন্ট হওয়ার যে সুইসাইড মিশন ওরা নেমেছেন, এই সুইসাইড মিশন ওরা কমপ্লিটলি সাকসেসফুল হবে বলে আমি বিশ্বাস করি। কিন্তু আপনাকে আমি একটা বিষয় জানতে চাই, আপনি যেটি বলছেন যে 22টি কেন্দ্রের কথা আপনি বলছিলেন যে জাতীয় নির্বাচনের কথা, তো বিএনপির অভিযোগ তো আরো বেশি। তো এখন তো আমি এর জন্যই বললাম যে এখন কিন্তু আর পাবলিক পারসেপশন নিয়ে আমরা খেলছি না। এখন যেহেতু ওনারা ইলেকশন ট্রাইব্যুনালে চলে গেছেন, আমাদেরকে এখন অপেক্ষা করতে হবে যে তথ্য প্রমাণের ভিত্তিতে ওনারা যেটা আদালতে প্রমাণ করবেন এবং ওই প্রমাণের ভিত্তিতে যদি কোনো রায় আসে তখনই আমরা খালি দুজন আলোচনা আপনি শুনছিলেন। রুমিন ফারহানা যেটি বলছেন যে 30 ডিসেম্বর নির্বাচন হল, সেই নির্বাচনের প্রেক্ষাপটে তারা এই উপজেলা নির্বাচনে না যাওয়াটাকে সঠিক সিদ্ধান্ত মনে করছেন। ব্যারিস্টার শাহ আলী ফরহাদ বলছেন যে এটি বিএনপির ভুল কৌশল। আপনি কি বলবেন? না, আমি প্রথমে যেটা আমি তো দুজন প্রখ্যাত আইনজীবী, আমি তো আইনের লোক না। আমার একটা ধারণা ছিল যে এই মামলা টামলা করার পর বোধহয় এগুলো নিয়ে আলাপ করাটা সাবজুডিস হবে, কিন্তু দুজন আইনজীবী যখন আলাপ করেন তখন মানলাম যে এটা মানে উনি যেটা সাবজুডিস না আর কি, কারণ আমি তো আইনের লোক না, কারণ আমরা এই আমি কোর্টের উপরে ছেড়ে দিতে চাই। ভয় পাই। আচ্ছা, আবার একটা প্রশ্ন থাকবে এখানে রুমিনের কাছে যে এই যে মামলা করলেন আপনারা, রায়টা কি মেনে নেবে? কারণ আমরা দেখেছি যে রায় হলে তখন যদি রায় হলে কিন্তু বলবো যে আদালত পক্ষপাত দুষ্ট কিনা, কারণ আমি শেষ করি ওই ভরসা নিয়ে কি আপনারা আদালতের কাছে গিয়েছেন কিনা, এটা আমার প্রথম প্রশ্ন। আচ্ছা, আর আমি একটু সাপ্লিমেন্ট করছি, এই যে এই মামলাগুলো রায় হতে হতে কিন্তু অনেক সময় এটা আছে উদাহরণ, এই উদাহরণও আছে আমাদের। তো এটা হচ্ছে তাদের কৌশল, বিএনপির রাজনৈতিক কৌশল, বা বিএনপি কি করছে না করছে এটা বোধহয় আমি মনে করি বিএনপির উপরে ছেড়ে দেওয়া উচিত, এটা নিয়ে আমার মন্তব্য করা ঠিক না। আপনি যদি উপজেলা নির্বাচনের কথা বলেন, দেখেন রিজভী সাহেব বলেছেন যে আজকে যেটা আমরা শুনলাম, একটা কথা মাথায় রাখতে হবে, এখন কিন্তু উপজেলা ইলেকশন দলীয় প্রতীকে হয়, তাই না? মানে এটা একটা বিএনপির যারা নির্বাচন করবেন তারা কিন্তু ধানের শীষে কেউ নির্বাচন করছে না, দ্যাট ইজ ফর শিওর। তারা স্বতন্ত্র হিসেবে বিভিন্ন, তারা হয়তো স্থানীয় ধরেন জেলা বা উপজেলা পর্যায়ে একটা পদ পদবি আছে, কিন্তু উনি কিন্তু নির্বাচন করবেন অন্য প্রতীকে। এবং এটা যেটা বলা হয়েছে, এটা আপনি দেখেন স্থানীয় সরকার নির্বাচনের চরিত্র কিন্তু একটা আলাদা। আপনি যতই দলীয় মানে ছাপ দেন,
ব্যক্তি কিন্তু স্থানীয় সরকার নির্বাচনে ভীষণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আপনি যখন একজন চেয়ারম্যান বা একজন ভাইস চেয়ারম্যান ইলেক্ট করবেন, তো এলাকায় আপনার পলিটিক্যাল পরিচয়ের পাশাপাশি এলাকায় তার অবস্থান, এলাকার মানুষের সঙ্গে তার সম্পৃক্ততা ইত্যাদি বিষয়গুলি কাজ করে। এক্ষেত্রে বিএনপির অনেকে হয়তো মনে করছেন, মানে যারা বিএনপি দলের, যে তাদের এলাকায় ওই অবস্থানটা অনেক শক্ত, যেটা আপনিও বললেন, তারা হয়তো নির্বাচন করবেন। বাংলাদেশে যেটা হয়, আমি অনেকগুলো উদাহরণ দিতে পারবো। আপনি বিদ্রোহী প্রার্থীদের কিন্তু সাদরে বরণ করে নেওয়ার অনেক উদাহরণ আমাদের এখানে আছে। কাজেই আজকে রিজভী সাহেব যাদের কথা বলছেন, তারা জিতলে দেখবেন সগৌরবে রিজভী সাহেবরাই আবার, এরকম উদাহরণ তো আছে আমাদের রাজনীতিতে। আমি যেটা মনে করি, আজকে চিফ ইলেকশন কমিশনার নাম না প্রকাশ করে তো উনি একটু ভারাক্রান্ত হৃদয়, একটু সাধু ভাষায় বললেন যে বড় একটি দল নির্বাচনে অংশ নিচ্ছে না, এটা তার জন্য খুব এই হতাশার জন্য কিন্তু ওনারও যে কোনো দায় নেই এটা ভাবলেও চলবে না নিশ্চয়ই, কারণ এটা তো তারও দায়িত্ব ছিল, উনিও ফেল করে। আমি যেটা মনে করি, বিএনপি যাবেনের সিদ্ধান্ত নিয়েছে। আমি যেটা মনে করি, এটা রাজনৈতিকভাবে কতটা পরিপক্ক সিদ্ধান্ত বিএনপি নিশ্চয়ই আগ পিছ বিবেচনা করেই নিয়েছে, এবং রুমিন যে উদাহরণগুলি দিলেন। তারপরে আমি মনে করি যে স্থানীয় রাজনীতির প্রেক্ষিতটা আলাদা, এবং স্থানীয় রাজনীতিতে দলের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য কিন্তু নির্বাচনে অংশগ্রহণ খুব জরুরি। বিএনপি ভুল করলো কি ঠিক করলো, এটা বিএনপির ব্যাপার। আমি আমার দিক থেকে মনে করি যে স্থানীয় রাজনীতিতে নির্বাচনগুলিতে অংশগ্রহণ করা খুব জরুরি। আমি আপনাকে একটা ব্যক্তিগত উদাহরণ দিই। আমি তখন মাঠে কাজ করি, রিপোর্টার, আমি বরিশাল গিয়েছি একটা অন্য ঘটনা কাভার করতে, এটা আমি অনেকবার বলেছি। তো সন্ধ্যা একটা রেস্টুরেন্টে চাটা খাচ্ছে, তো আমার যে লোকাল করেসপন্ডেন্ট এক ভদ্রলোককে দেখিয়ে বলেছেন, কাজল ভাই, এরকম স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদ, ইউপি সব জায়গায় ইলেকশন করে। তো আমার খুব মজা লাগলো, আমি ওনার কাছে গিয়ে বসে সালাম টালাম দিয়েছে, চাচা আপনি নাকি, ভাই বলেছিলাম, আপনি নাকি সব নির্বাচনে নেন, হোয়াট ওয়াজ ইজ স্যার, ইউ নো। ভাই এটা কি করুন, বছরে 2টা ঈদ আর 5 বছর একটা ইলেকশন না করে কেমনে? দিস ইজ দ্য সাইকি অফ আওয়ার পিপল, সো ইউ হ্যাভ টু টেক দিস ইন অ্যাকাউন্ট। আমাদের মানুষ কিন্তু ভীষণ ভাবে নির্বাচন। এটা কত সালের কথা? এটা অনেক আগে, 89 সেই সময় বহু পাল্টে গেছে। না বলছি যে মানুষের সাইকোটা এরকম যে বছরে 2টা ইলেকশন আর বছরে 2টা ঈদ আর 5 বছর একটা ইলেকশন না করে কেমনে। জি, কাজল ভাই আপনাকে ধন্যবাদ। রুমিন ফারহান, আপনার কাছে আবার আসি। কাজল ভাই যে সাইকোলজির কথা মানুষের বলছিলেন, সেটি যদি যোগ করি, সেটি হচ্ছে যে তৃণমূল তাহলে নির্বাচনমুখী। তৃণমূলের নেতারা যারা উপজেলা নির্বাচনের প্রার্থী হবেন, তারা তো মোটামুটি স্থানীয় পর্যায়ে রাজনীতি করেন বেশিরভাগ ক্ষেত্রেই, তো তারা নির্বাচনমুখী। আর এর আগে আপনারা যেটি বলতেন যে মানে এই গেল নির্বাচনটির আগে যে স্থানীয় সরকার নির্বাচনগুলোতে আপনারা অংশ নিতেন, যেমন 14 সালে জাতীয় নির্বাচনে নেননি, তখন আপনারা বলতেন যে স্থানীয় সরকার নির্বাচন আর জাতীয় নির্বাচন এক নয়, সে কারণে জাতীয় নির্বাচনে না নিলে আমরা স্থানীয় সরকারে নিচ্ছি। তো এবার কেন প্রত্যাখ্যান? ঠিক আছে, বেশ অনেকগুলো প্রশ্ন এখানে চলে এসছে। কাজল ভাইয়ের কথা সূত্র ধরে বলে, নির্বাচনের সংস্কৃতি কিন্তু পুরো পাল্টে গেছে। নির্বাচন যেটি ছিল উৎসবের, যেটি ছিল আনন্দের, যেটি ছিল যে দেশের মালিকানা যে আমার, সেটা একদিনের জন্য হলো আমি রাজা, ওই সেন্টিমেন্টটা মানুষের ছিল যে আমি ভোট দেবো। এবং এই যে প্রার্থীরা পিছনে পিছনে ঘুরতো, দলে বলে ঘুরতো, একটা সিগারেট হয়তো দিত, এক কাপ চা দিত, পান দিত, এই খুশি এবং নিজের মধ্যে একটা রাজা রাজা ভাব হওয়া, এইটা কিন্তু মানুষ এনজয় করতো। সেই জায়গা থেকে এখন আমরা অনেক দূর সরে গেছি। অনেক দূর শুধু সরিনি, আমি বলবো যে একটা ফ্লিপ হয়ে গেছে, একটা উল্টে যাওয়া সিচুয়েশন এখন তৈরি হয়েছে। এখন নির্বাচন হলে মানুষ ভয় পেতে শুরু করে। কিরকম ভয়? যারা কোনো না কোনোভাবে বিরোধী দলগুলোর সাথে সংশ্লিষ্ট, তাদের শুরু হয় মামলার ভয়। মামলা তো আছেই, এক একজনের ঘাড়ে সোয়াশের মামলা তো আছেই, শয়ের উপর আবার সোয়াশের যুক্ত হবে নির্বাচন। হ্যাঁ, আমার নিজের বিরুদ্ধে 25টা, লাভ তো কিছু দেখি না, হাজিরা দিতে দিতে আমার জুতার শোকতুলি ক্ষয় হয়ে গেল। তো সুতরাং নির্বাচন আসা মানেই কর্মী বা যারা সমর্থক তাদের মামলা, নেতাদের মামলা। যদি বলি, এর আগের স্থানীয় নির্বাচনগুলোতেও কি আপনাদের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা হচ্ছিল? এরকম ছিল না, মানে এরকম আপনি যদি যে মামলার কথা বলছেন যে প্রতিদিন বাড়ছে, কিন্তু বিএনপি চেয়ারপারসন থেকে শুরু করে একেবারে তৃণমূল পর্যন্ত তো আমাদের, মানে আমরা যারা আছি, আমাদের প্রত্যেকের বিরুদ্ধে শত শত মামলা। মানে মিনিমাম হচ্ছে 5, ম্যাক্সিমাম হচ্ছে 650 থেকে 700 একজনের বিরুদ্ধে। এই যে সোহেল ভাইয়ের বিরুদ্ধে আছে 650টা মামলা। তো এরকম একটা অবস্থায় উৎসব আর যাই হোক, নির্বাচন কোনো
উৎসব হয় না। এবং নির্বাচনের মধ্যে দিয়ে স্থানীয় নেতারা কেন মনে করছেন যে তারা আত্মবিশ্বাসটা তাদের কোথায়? আপনারা কোথায় দেখলেন স্থানীয় নেতারা সেটা মনে করছে? স্থানীয় নেতাদের সাথে তো আমাদের যোগাযোগ আছে। আপনারা জানেন কিনা জানি না, কারণ আপনারা তো গণমাধ্যমে সেই খবরগুলোকেই হাইলাইট করেন, যে খবরগুলো আপনাদের মনে হয় আপনারা হাইলাইট করবেন, তার বাইরেও তার অনেক খবর থাকে। আমাদের নির্বাচনের পরপরই কিন্তু কেন্দ্র থেকে টিম করে দেওয়া হয়েছে। যেমন আমি ময়মনসিংহ বিভাগের দায়িত্বে, এরকম 5 জন করে এক একটা টিম আছে যারা বিভিন্ন বিভাগের দায়িত্বে আছে। আমরা যাচ্ছি বিভাগগুলোতে, আমরা কথা বলছি এই বিভাগগুলোর অধীনে যেই উপজেলাগুলো আছে সেখানকার মেম্বারদের সঙ্গে, ওয়ার্ডের যে মেম্বারগুলো আছে তাদের সঙ্গে। তারা রাতে ঘুমাতে পারে না, তারা এলাকায় ঢুকতে পারে না, তাদের বিরুদ্ধে হুলিয়া, তাদের সময় কাটে আদালতের দিকে তাকিয়ে, নির্বাচনের দিকে তাকিয়ে না। এই যে আপনি বললেন যে স্থানীয় পর্যায়ের নেতারা বা কর্মীরা নির্বাচনের দিকে তাকিয়েছে, না ভাই, তারা আদালতের দিকে তাকিয়ে থাকে, অথবা তারা স্রোতের মতন ঢাকামুখী। তারা এলাকায় থাকতে ভয় পায়, এলাকায় ঢুকতে ভয় পায়, এলাকায় ঢুকার অবস্থাই তাদের নাই। তাদেরকে যখন একটা নির্বাচন আসে তখন টার্গেট করা হয় যে কারা কারা নির্বাচনে সক্রিয় ছিল, এবং বেশি সক্রিয় মানে হচ্ছে কারা কারা পোলিং এজেন্ট হতে চেয়েছিল, আমি জাতীয় নির্বাচনের কথাই বলছি, আর না হলে কারা কারা প্রার্থীর পক্ষে প্রচারণায় সক্রিয়ভাবে অংশ নিয়েছিল, তাদেরকে টার্গেট করা হয়, করে তাদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়, তাদেরকে এলাকায় ঢুকতে দেওয়া হয় না, তাদেরকে না পেরে তাদের পরিবারের সদস্যদের হ্যারাস করা হয়। এমনকি এমন ঘটনাও ঘটেছে, বিএনপি কর্মীকে না পেয়ে বাড়িতে এমন লন্ডভন্ড তছনছ করা হয়েছে যে মা, মানে আমাদের সেই কর্মীর মা, উনি হার্ট অ্যাটাক করে ওখানে মারা গেছেন। আপনার নিশ্চয়ই মনে আছে সেপ্টেম্বর, ভয়ঙ্কর সেপ্টেম্বর নামের একটা শিরোনাম করেছিল প্রথম আলো, যেখানে ভয়ঙ্কর সেপ্টেম্বরে এসেছিল যে কিভাবে গায়েবী মামলা দেওয়া হচ্ছে। সেখানে মৃত ব্যক্তি, পঙ্গু ব্যক্তি, হজে যাওয়া ব্যক্তি, চিকিৎসার কারণে বাইরে থাকা ব্যক্তি, সবার নাম চলে এসছে। এমন কেউ নাই যারা কোনো এককালে, হয়তো দাদার বাবা এক সময় আওয়ামী বিরোধী রাজনীতি করতেন, তার নামও ঢুকে গেছে ওই লিস্টের মধ্যে। সুতরাং এরকম একটা অবস্থার মধ্যে স্থানীয় নির্বাচনের দিকে কর্মীরা খুব প্রত্যাশা নিয়ে তাকিয়ে আছে, সেটা আমি মনে করি না। 1 আর 2 হলো, আপনি দেখেন এই যে সিটি কর্পোরেশন নির্বাচনগুলো হলো, কয়জন মেয়রকে আমরা কাজ করতে দেখেছি, বা তারা কাজ করতে পেরেছেন, বা তাদেরকে কাজ করতে দেয়া হয়েছে। দেখা গেছে তাদের বিরুদ্ধে বিভিন্ন রকম মামলা দিয়ে জায়গাগুলোকে খালি করে প্রশাসন দিয়ে সেটা চালানো হয়েছে। এবং আমি যদি একেবারে শেষ সিটি কর্পোরেশন নির্বাচনগুলো আপনারা যেগুলো কভার করেছেন, তখনও হয়তো অত চাপ আপনাদের উপর ছিল না, যে কারণে আমরা দেখেছি যে ঢাকা বলেন, চট্টগ্রাম বলেন, বরিশাল বলেন, রাজশাহী বলেন, এই যে সিটি কর্পোরেশনগুলো নির্বাচন কিছু জায়গা, গাজীপুর বলেন, কিভাবে নির্বাচনগুলো হয়েছে। এবং সেই নির্বাচন কিন্তু এই যে 29শে ডিসেম্বরের নির্বাচন, তার থেকে কোনো অংশেই ভিন্নতর কিছু হয় না। সুতরাং এই ধরনের একটি নির্বাচন নিয়ে স্থানীয় পর্যায়ে হ্যাঁ কিছু নেতাকর্মীর নিশ্চয়ই উৎসাহ থাকবে। একেবারে আমি বলছি না যে 100% নির্বাচনের তা হবে না। কিছু প্রার্থী বা কিছু কর্মী সমর্থক তারা নিশ্চয়ই নির্বাচন নিয়ে এখনো তাদের মধ্যে এক ধরনের ফ্যান্টাসিজম হয়তো কাজ করবে, কিন্তু ইন জেনারেল আমি বলছি যে ইন জেনারেল না, মানে ওই আর ফ্যান্টাসি ছাড়া রেখে আমি কি বলবো বলেন, নির্বাচন বলতে তো আর বাংলাদেশে কিছু নাই, তো সুতরাং মানুষদের ভোট দিতে পারে না। তো সেরকম একটা অবস্থা আমি মনে করি না যে 100%, যেটা আপনারা বলছেন যে তৃণমূল উদ্গ্রীব হয়ে আছে নির্বাচনে, তা না। তৃণমূল এখন বেইল বা জামিন পাবার জন্য উদ্গ্রীব হয়ে থাকে, নির্বাচন নিয়ে নয়। আরেকটা বিষয় আমরা দেখেছি যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএনপিকে সকাল থেকে রাত পর্যন্ত সবক দেন নানান বিষয়, বিএনপির এটা করা উচিত, ওটা করা উচিত না, এভাবে চলা উচিত, ওভাবে চলা উচিত না, এভাবে চললে বিএনপি নির্মূল নির্বংশ হয়ে যাবে, ওভাবে চললে বিএনপির উন্নতি অগ্রগতি হবে। আজকে দেখি একেবারে উনি থেকে শুরু করে ওনার দলের সকল কর্মী সমর্থক একই রকম। আমাকে টক শোতেও আমি দেখলাম যে বিএনপি যদি না যায় তাহলে বিএনপির মাঠ পর্যায়ে কেউ মানবে না, বিএনপির নেতৃত্বে দুর্বলতা হয়েছে, সেখান থেকে বেরিয়ে আসতে হবে, কৌশলগত ভুল, অর্থাৎ বিএনপির কি ভুল না ভুল এটা নিয়ে। যেই দলটি স্বাধীনতার প্রধান হরদারে নিজেকে দাবি করে, তার হাত দিয়ে যখন স্বাধীনতার যেই মূল স্পিরিট গণতন্ত্র সেটা হত্যা হয়ে যায়, যার হাত দিয়ে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচারের একটাও প্রতিষ্ঠা পায় না, যে এখন হেফাজতের মতন একটা একেবারে ধর্মীয় গোষ্ঠীর সঙ্গে যার লেজুর বাঁধতে হয়, সেই দল যখন আরেক দলকে সবক দেয়, এবং যেই দলের ন্যূনতম কোনো ভরসা নাই বাংলাদেশের মানুষের উপরে, তাকে আগের রাতে প্রশাসন দিয়ে ব্যালট বাক্স ভর্তি করতে হয়, সেই দল যখন আরেক দলের ব্যাপারে সবক দেয়, তখন খুব অবাক লাগে। আমার মনে হয় এই সব বুদ্ধিবৃত্তিক কাজকর্মগুলো নিজের দলের উপর প্রয়োগ করলে বোধহয় ভালো। লেট বিএনপি টেক ইটস ওন ডিসিশন এন্ড লেট বিএনপি ফেস ইটস ওন কনসিকুয়েন্স। এটা নিয়ে আর কারোকে খুব অবাক হওয়ার, মানে খুব বিচলিত হবার কিছু নেই। এক মিনিট, শপথ নিচ্ছেন না, বিএনপি শপথ নিচ্ছে না, এতে বিএনপি যতটা না বিচলিত, কিংবা বিএনপির যে বিজয়ী প্রার্থী আছেন 6 জন,
অথবা ঐক্যফ্রন্ট যোগ করলে যে 8 জন প্রার্থী তারা যতটা না বিচলিত, তার চেয়ে একেবারে সরকারের উচ্চ পর্যায়ে থেকে একেবারে টকশো যারা করেন তারা সবাই খুব অস্থির হয়ে আছেন। বিএনপি কেন শপথ নিচ্ছে না? কারণ তাদেরকে টুকিয়ে টুকিয়ে বিরোধী দল সংগ্রহ করতে হচ্ছে। তারা একবার জাসদকে বলে বিরোধী দল হও, জাসদ বলে হব না, আমি 14 দলের সাথে ছিলাম, এতদিন ক্ষমতা ভোগ করছি, এখন আমি ঠাস করে বললে বিরোধী দল হয়ে যাবো নাকি? তারা একবার এর দরজায় ধরা দেয়, একবার তার দরজায় ধরা দেয়, আর এরশাদ সাহেব তো আছেনই, তার দল জাতীয় পার্টি তো আছেই বিরোধী দল হওয়ার জন্য গৃহপালিত। সুতরাং তাকেও একটা বিরোধী দল বা একটা কার্যকর বিরোধী দল তো পৃথিবীর মানে বিশ্বের চোখে দেখাতে হবে। সুতরাং তাদের ভীষণ চিন্তা বিএনপি যাচ্ছে না কেন বা কিভাবে যাবে বা বিএনপি গেলে কি হবে। এবং আরেকটা বিষয় যেটা আমাকে ভাই প্রশ্ন করেছেন, আদালতের রায় আমরা মানব কিনা, দ্যাট ইজ ভেরি ক্রুশিয়াল। সারপ্রাইজিংলি এই পর্যন্ত এই নির্বাচন চ্যালেঞ্জ করে যতগুলো মামলা হয়েছে তার কোনোটারই কিন্তু শেষ পর্যন্ত রায় পাওয়া যায়নি। যেই কারণে পিরোজপুরে হয়েছিল দেলাওয়ার হোসেন সাইদের বিরুদ্ধে আপনার যে ধীরেন্দ্র সম্ভব মামলা করেন সেটিতে বিজয়ী হয়েছিলেন, কিন্তু মাত্র মেয়াদ শেষের 40 দিন আগে একটাই মামলা কিন্তু হয়েছে, কিন্তু একেবারে দেখা গেছে একটা, তাও একেবারে শেষ সময় আসছে। এই কারণে বিএনপি কিন্তু 300 আসনে প্রথমে প্রাথমিকভাবে ডিসিশন ছিল 300 আসনে তারা যারা হেরে গেছেন তারা মামলা করবে। 300 তো না, 200 ওই 8 জন বাদ দিয়ে আর কি মামলা করবে। এবং আরেকটি মামলা ছিল আপনাদের এহসানুল হক মিলন এবং মহিউদ্দিন খান আলমগীরের। আচ্ছা, তো পরবর্তীতে দেখা গেল যে বিএনপি সেই জায়গা থেকে সরে এসেছে এবং কৌশলগত কারণে তারা অবজার্ভ করবার জন্যই, এবং এটা যেটাকে বলা হয় প্রতীকী একটা মামলা তারা করছে, যেটা 64টা জেলা থেকে প্রার্থীরা মামলা করবেন। তো যেহেতু মামলা করা হচ্ছে, একটা বিষয় আমাদের মাথায় রাখতে হবে যে এভিডেন্স ইজ ভেরি ইম্পর্টেন্ট। এভিডেন্স গুলো কাদের হাতে থাকে? এই যে ব্যালট বাক্স বলেন, মুড়ি বলেন, আর যাই বলেন, এগুলো কিন্তু থাকে প্রশাসনের কর্মকর্তাদের কাছে। সেই এভিডেন্স গুলো সংগ্রহ করাটাও একটা চ্যালেঞ্জ, নাম্বার 1। নাম্বার 2, আপনি যখন প্রার্থীদের তো সাক্ষ্য দেওয়ার ব্যাপার থাকে, আবার মামলা করতে কেন সময় লাগে সেটি প্রশ্ন ছিল না, প্রশ্ন ছিল যে আদালতের রায় মানবে কিনা বিএনপি। কাজল ভাই সেটি জানতে চেয়েছিলেন। আমি বলছি ভোটাররা কয়জন এসে সাহসিকতার সঙ্গে বলতে পারবে সেটাও একটা প্রশ্ন। পোলিং এজেন্টরা কয়জনকে আমরা পাবো সেটাও একটা প্রশ্ন। কয়জন গুম হয়ে গেছে সেটাও একটা প্রশ্ন। তো সুতরাং এরকম একটা বাস্তবতায় দাঁড়িয়ে মামলার রায়, অতীতে আমরা দীর্ঘ সময় আদালত নিয়ে যেরকম প্রশ্ন উঠেছে, এমনকি বাংলাদেশের চিফ জাস্টিস আদালত নিয়ে যেভাবে প্রশ্ন তুলেছেন, তারপরে সেই রায় কিরকম হবে সেটা আসলে সময়ই বলবে। অনেকগুলো নিশ্চয়ই উত্তর দেবেন। তার আগে কাজল ভাই একটি প্রশ্ন করে, সেটা হচ্ছে যে এই যে নির্বাচন, এই উপজেলা নির্বাচন নিয়ে বিএনপি বা বড় দলের না আসাতে সিইসি যে হতাশা প্রকাশ করেছেন, সেটির সঙ্গে কাজল ভাই বলেছেন যে সিইসিরও কিছুটা দায় আছে। আর যেহেতু আপনারা এখন সরকারে আছেন, তো সরকারের তো একটা অভিভাবকের দায়িত্ব নিতেই হয়, তো আপনাদের কি কোনো ভূমিকা রাখার সুযোগ আছে কিনা যে সব দলকে উপজেলা নির্বাচনে নিয়ে আসার জন্য? দেখুন, উপজেলা নির্বাচন বলুন আর রাজনৈতিক কোনো ধরনের পজিটিভ অ্যাটিটিউড আনার ব্যাপারে ভূমিকা রাখার কথা বলেন, সেটা বললে তো আমাদেরকে বলা হয় যে আমরা সবক দিচ্ছি। আমার মনে হয় যে ওনারা আসলে ওনাদের যে ইম্পর্টেন্সটা, এটাকে মাঝে মাঝে খুব ওভার এস্টিমেট করে ফেলেন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর ওনাদেরকে বারবার আহ্বান করা, এটা ওনার দুর্বলতার জায়গা না, এটা ওনার মহানবতার জায়গা। জি, আমরা 2014 থেকে 19 পর্যন্ত উই ম্যানেজড ভেরি ওয়েল, the country managed very well without BNP's representation in parliament. কারণ যেটা বলছিলাম যে 8 থেকে 13 পর্যন্ত যখন ওনারা অ্যাকচুয়ালি পার্লামেন্টে ছিলেন, তখন ওনারা কি রোলটা প্লে করেছেন এটা শুধু আমরা না, আপনিও না, সারা দেশই দেখেছে। আবারও বলি যে হাইয়েস্ট নাম্বার অফ পার্লামেন্টারি সেশন বয়কট করার রেকর্ড করেছিলেন তারা। আবার কিন্তু রুবিন ফারহানা সেটি অভিযোগ করছেন যে স্থানীয় সরকার নির্বাচনে মেয়র যারা নির্বাচিত হয়েছিলেন বিভিন্ন সিটি কর্পোরেশনে, তাদেরকে মামলা ইত্যাদি দিয়ে দায়িত্ব পালন করতে দেওয়া হয়নি। কয়েকদিন আগেই দেখলাম সিলেট সিটি কর্পোরেশনের যে বিএনপির নির্বাচিত মেয়র আরিফ সাহেব, আমাদের মুহিত সাহেব যে সাবেক অর্থমন্ত্রী, তার বাড়ির ওয়াল ভাঙছেন রাস্তা বড় করার জন্য। তারা কাজ করতে পারেন না, তো উনি কি করছেন? আর উনি ভয়ের কথা বলছিলেন যে নির্বাচনটা একসময় উৎসব মুখর একটা বিষয় ছিল বাংলাদেশে, এটা এখন নাকি আর উৎসব মুখর নেই। তো ওনার কাছে আমার প্রশ্ন যে এটা শুরুটা কবে এবং এখানে কার ভূমিকাটা সবচেয়ে বেশি অগ্রগণ্য? 2001 সালে নির্বাচনের পরপর আবার যেতেই হয়, একটু পিছে না যেতে গেলে কিন্তু আপনার কনটেক্সট আমরা পাই না। উনি যেহেতু ফিয়ার ফ্যাক্টরটার কথা তুলেছেন এবং সেই ফিয়ার কিভাবে আমাদের সেলিব্রেটরি মুডকে নষ্ট করে ইলেকশনের, সেই ব্যাপারটা এনেছেন। এই উদাহরণটা দিতেই হয় যে 2001-এ নির্বাচন পরবর্তী যে সহিংসতা, আজকে যাদের রেফারেন্সে উনি প্রথমে ওনার বক্তব্য শুরু করেছেন, সেরকম একটি সংগঠনই হচ্ছেন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল তাদের প্রতিবেদনে বলেছিল প্রথম 10 দিনে 100 সংখ্যালঘু মহিলা
ধর্ষণের ঘটনা ঘটেছিল। এটা হচ্ছে প্রথম 10 দিনে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের রিপোর্ট, উনি দেখে নিতে পারেন। আর পরবর্তী 5 বছর ধরে সংখ্যালঘুদের উপর নির্বাচনের যে মানে একটা হত্যাযোগ্য ধর্ষণযোগ্য 5 বছর ধরে চলেছিল, এটারও কিন্তু একটা সাদা শ্বেতপত্র বের করেছিল 71-এর ঘাতক দালাল নির্মূল কমিটি, উনি চাইলে ওটা দেখে নিতে পারেন। 2013 এবং 14-তে নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির যে আনপ্রেসিডেন্টেড লেভেল অফ ভায়োলেন্স, যেটা বাংলাদেশের পলিটিক্যাল কালচারে আমরা কোনো সময় দেখি নাই, কারণ সেখানে শুধু রাজনৈতিক কর্মী বা সাপোর্টারদেরকে অ্যাটাকের বিষয়টা না, ফর দ্য ফার্স্ট টাইম ইন বাংলাদেশের পলিটিক্যাল হিস্ট্রি সিভিলিয়ানদেরকে টার্গেট করা হয়। 251 জন মানুষকে আপনি পুড়িয়ে মারবেন, হাজার হাজার মানুষকে আপনি আগুনে দগ্ধ করে 3rd ডিগ্রি বার্ন দিয়ে সারা জীবনের জন্য পঙ্গুত্ব বরণ করাবেন, আর আপনি আশা করবেন যে বাংলাদেশের মানুষ জাতীয় নির্বাচন আসলে উৎসব মুখরভাবে রাস্তায় ছুটে নামবে, তাও আবার আপনাদের সমর্থনে। বিএনপি তো সেই চালাপোড়ার অভিযোগ অস্বীকার করে। বিএনপি অস্বীকার করতেই পারে, আপনারাও জানেন, আমরাও জানি। প্রেস রিলিজ পাঠানো হইতো যে আজকে এখানে আমরা 4টা গাড়ি পুড়িয়েছি, আপনারা পাননি সেই প্রেস রিলিজ, আপনারা দেখেননি, জামাতের কাছ থেকে আসতো। বিএনপি তো বরাবরই জামাতের পিছে থেকে এই কাজগুলো করার চেষ্টা করে, এবং বিএনপির যে অজস্র মানুষ তখন অ্যারেস্ট হয়েছিল রাস্তার থেকে, এগুলোকে ওনারা দেখেননি। এই যে বারবার মামলার কথা ওনারা বলছেন, এই মামলাগুলোর উৎপত্তি কোথা থেকে? এই সুযোগটা তো সরকারকে ওনারাই দিয়েছেন। তখন এই ধরনের হত্যাযজ্ঞ ধ্বংসাযজ্ঞ না চালালে তো ওনাদের কর্মীদের বিরুদ্ধে মামলা দেওয়ার মতন কোনো কজ অফ অ্যাকশন সরকারকে সুযোগ নিচ্ছে। তো এখন কথা হচ্ছে, আমার যে পয়েন্টটা আমি সবসময় বলার চেষ্টা করি, একমাত্র বাংলাদেশে আমি লক্ষ্য করি যে আরেকটি রাজনৈতিক দলকে তার প্রতিপক্ষ রাজনৈতিক দলের সাহায্য করার যে বিষয়টি, অন্তত তাদের সাংগঠনিক বিষয়ে, এই এক্সপেকটেশনটা আমি খালি বাংলাদেশেই দেখি। জি, আমরা উই আর আন্ডার নো অব্লিগেশন টু ফিল সরি ফর বিএনপি। আমরা এখন 2018-তে এসে কিন্তু আমাদের হিস্ট্রি এখন অনেক ক্লিয়ার। ওই যে 1975 থেকে 96 যে ব্ল্যাকআউটটা ছিল, আমরা যেটাকে বলি কালেকটিভ আমাদের মেমোরির একটা ব্ল্যাকআউট করা হয়েছিল, যে আমরা পাকিস্তান বাহিনী পর্যন্ত বলতাম না, আমরা বলতাম হানাদার বাহিনী। আমি বড় হয়েছি এটা ভেবে যে হানাদার বাহিনী নামে কোনো আলাদা একটা গোষ্ঠী আছে, আমি ভাবতাম, কারণ তখন তো বুঝতাম না, ছোট মানুষ, যেটা ইনভেডিং ফোর্স। হানাদার বাহিনী মানে আমি ভাবতাম এরা একটা জাতি, এরা খুব ভয়ঙ্কর একটা জাতি যারা আসে বাংলাদেশে আমাদের সাথে যুদ্ধ করেছে। তো এই ইনফরমেশন ব্ল্যাকআউটের মধ্যে এই 21 বছরের বাংলাদেশ তো আর এখন নাই। এখন তো বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশের যুগ, এখন হিস্ট্রি অনেক ক্লিয়ার। এই 1975-এর ডিজাইনার যারা, বেনিফিশিয়ারি যারা, 2004-এর এসে আওয়ামী লীগকে নেতৃত্ব শূন্য করার জন্য গ্রেনেড হামলার মূল হোতা যারা, তাদের দলের কোনো খারাপ অবস্থান দেখলে মাফ করবেন আমাকে, আমি সহানুভূতি দেখাতে পারি না। অবশ্যই আমি বাংলাদেশের গণতন্ত্রের স্বার্থে চাই যে বাংলাদেশের বিরোধী দলগুলো শক্ত অবস্থানে থাকুক, কিন্তু এই দায় দায়িত্বটা সম্পূর্ণ তাদের, এবং এখান থেকে উত্তরণের দায় দায়িত্বও তাদের। এখানে তারা এই আশা করতে পারে না জাস্ট বিকজ আমরা আজকে সরকারে আছি বলে আমরা উই উইল বেন্ড ওভার ব্যাকওয়ার্ডস টু হেল্প দেম আলী ফরাদ, আপনার কাছে গেট ব্যাক টু देयर ফিট। এখন দর্শক ফোনে আছেন, ফোনটা নিয়ে কাজল ভাই আপনার কাছে আসছি। জি দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। আমি আজহারুল ইসলাম, গোপালপুর, টাঙ্গাইল থেকে বলছি। জি বলুন। আমার প্রশ্ন হলো ব্যারিস্টার রুমিন ফারহানার নিকট। জি, ওনারা তো নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন আন্দোলনের অংশ হিসাবে। জি, আসল উদ্দেশ্য ওনাদের নির্বাচনে বিজয়ী হওয়া উদ্দেশ্য ছিল না। আর দ্বিতীয় প্রশ্ন হলো, এই যে নির্বাচনী ট্রাইব্যুনালে ওনারা যে মামলা করেছেন, যদি মামলা 1-2 মাসের মধ্যে মামলা রায় হয় এবং মামলার রায় যদি ওনাদের বিপক্ষে যায়, তাহলে যে ওনাদের 6 জন নির্বাচিত এমপি আছেন, তা ওনারা কি সংসদে যাবেন বা শপথ নেবেন? জি ধন্যবাদ আপনাকে। প্রসঙ্গ অনেকটা আলোচিত হয়েছে, তারপর আমরা রুমিন ফারহানাকে জানার চেষ্টা করবো। কাজল ভাই আপনার কাছে আসি, যে অন্য প্রসঙ্গে যেতে চাই, সেটি হচ্ছে আপনি এর মধ্যে জেনেছেন যে জামাতের একজন সহকারী সেক্রেটারি জেনারেল ব্যারিস্টার রাজ্জাক তিনি পদত্যাগপত্র পাঠিয়েছেন। তো তিনি তো কি কারণে পদত্যাগ করেছেন সেটি তিনি উল্লেখ করেছেন। তো এরপরে আমরা যেটি দেখেছিলাম সেটি হচ্ছে যে ওনার পদত্যাগপত্র আসার পর জামাত ইসলামের পক্ষ থেকে গণমাধ্যমে একটি প্রেস রিলিজ পাঠানো হয়েছিল। সেখানে তারা যেটি বলছেন যে 14 জানুয়ারি 2019 সালে তারা যে মজলিসের শুরা কমিটির তারা একটি বৈঠক হয়েছিল, সেখানে একটি নতুন দল গঠনের ব্যাপারে সিদ্ধান্ত গৃহীত হয় এবং এজন্য 5 সদস্যের একটি কমিটি গঠন করা হয়। সেই কমিটিতে নেতৃত্ব দিচ্ছেন হচ্ছে বর্তমান সেক্রেটারি জেনারেল শফিকুর রহমান। এর আগে আমরা দেখি 2016 সালে এরকম একটি উদ্যোগ ছিল যে জামাত নতুন নামে একটি সংগঠন করতে চায়, বিডিপি, অসমর্থিত সূত্র বলে বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি, সেটারও পিছনে শফিকুর রহমানই ছিলেন। তো তার মানে যে উপলব্ধিগুলো থেকে পদত্যাগপত্র পাঠিয়েছেন ব্যারিস্টার রাজ্জাক, জামাতের তো সেই উপলব্ধিগুলো নেই। জামাত বরং একটি নতুন নামে আসতে যাচ্ছে, কিন্তু অনুশোচনা বা আত্মোপলব্ধি সেইটা কি আপনি দেখতে পাচ্ছেন? এই রাজ্জাক সাহেবের চিঠি থেকে তো মানে পদত্যাগ ক্লিয়ার যে তাকে ক্ষমা চাইতে বলেছে জামাত, কিন্তু তিনি বলেছেন আমি সেটাই বলছি, জামাত কিন্তু নতুন নামে হোক আর যেভাবে হোক
তারা কিন্তু তাদের আদর্শিক রাজনীতি করবে। এখন আমি একটা অপরাধ করেছি, ক্ষমা চাইলাম, ক্ষমা চেয়ে যদি আমি ওই পথ থেকে সরে না, সেই ক্ষমা চাওয়াটা তো কৌশলের অংশ। এবং বিভিন্নভাবে যে আলোচনাটা হচ্ছে যে রাজ্জাক সাহেবের কথা বা জামাতের কথা, এটা কৌশলের অংশ কিনা। আপনি দেখেন কিছুদিন আগে গণমাধ্যমে খবর বেরিয়েছে যে জামাত বিএনপির উপর নাখুশ এবং তারা সরে যেতে চাচ্ছে বিএনপির কাছ থেকে, তারা 20 দল থেকে সরে যাবে, এরকম একটা খবর। তো এটা নিয়ে যখন একজন আমার রিয়াকশন বললো, আমি বলি এই সরে যাওয়া না, এটা বাংলা একটা পুরনো গান আছে না, এ যে রাগ নয় এ যে অভিমান, এ শুধু তোমাকে চাওয়ার আরো বেশি কাছে পাওয়ার ছল ভরা গান। আমার কাছে জামাতের পুরো ব্যাপারটা ছল ভরা গান বলে মনে হচ্ছে। কারণটা বলছি, আমি কিন্তু ব্যক্তিগতভাবে মনে করি যে জামাত যদি সরে যায় এটা বিএনপির জন্য লাভজনক হবে। আমি আবারও বলছি, বিএনপি কি করবে না করবে এটা অ্যাবসলিউটলি তাদের ব্যাপার, এটা নিয়ে আমার উপদেশ দেওয়ার বা কিছু, কারণ বিএনপি একটা প্রতিষ্ঠিত রাজনীতি, সেটা বলছেন। জামাতের কথা যদি ধরেন, কিভাবে আপনি আশা করেন এই দলটা যে নামেই তাকে দেন, আপনি যে নামেই তাকে দেন, এই দলের আদর্শ পরিবর্তন না হলে তো নামের পরিবর্তনে কিছু আসে যায় না। নির্বাচনের আগে একটা স্লোগান উঠেছিল যে কে নতুন বোতলে পুরনো বীর, জামাত এখন ধানের শীষ। তো আপনি যদি নতুন বোতলে পুরানো মানে জিনিস দেন, লাভ তো নেই। আমি মনে করি জামাতের এই ব্যাপারটা নিয়ে আমাদের কেউ অত্যন্ত যারা একটু অনেকেই খুব খুশি হচ্ছে যে জামাত বোধহয় শুধরে যাচ্ছে, এটা একটা পুরোপুরি একটা আমি কি বলবো, কৌশল বলবো, কুটো কৌশল না বললো, কৌশল বলতে আমি দ্বিধা করবো না। আর ব্যারিস্টার রাজ্জাক সাহেবের কথা যদি বলেন, আমার ব্যক্তিগত ধারণা, এটা আমি কোনো ইয়ের থেকে বলছি না, উনি কিন্তু দীর্ঘদিন ধরে বিদেশে। উনি হয়তো ভেবেছিলেন, কামাল হোসেন সাহেবরা যেরকম ভেবেছিলেন যে এবার জনতার একটা জনবিস্ফোরণ ঘটবে, হয়তো তার ক্ষমতার পালা বদলে তারা আসবেন, তখন হয়তো তিনি নিরাপদে দেশে আসবেন, এমন একটা কিছু তার ব্যাক অফ মাইন্ডে থাকতে পারে। যখন দেখলেন এটা হয়নি, তখন উনি দেখলেন যে তার ফিরতে হবে, তিনি হয়তো এই পদত্যাগের কথাটা বলছেন। কারণ দেখেন, জামাতে যারা আছে, হ্যাঁ, এটা অনেকেই বলেন যে যারা ৭১-এর পরে জন্ম নিয়েছেন এবং যারা জামাত করছেন, তারা তো যুদ্ধাপরাধী না। যে কোনো অপরাধের, আইনজীবীরা আমার চেয়ে ভালো বলতে পারবেন নিশ্চয়ই, যে কোনো অপরাধে সরাসরি অংশগ্রহণ করা এক জিনিস, আর ওই অপরাধী আদর্শকে লালন করাও কিন্তু তার থেকে ভিন্নতর না। আমি ৭১-এ মুক্তিযুদ্ধের বিরোধিতা করিনি, কিন্তু বিরোধিতাকারী যেই দল, সেই দলের আদর্শ মেনে নিয়ে আমি যখন সেই দলের কর্মী হই, তখন কিন্তু ব্যাপারটার মধ্যে খুব বেশি যে পার্থক্য থাকে তা না। আমি নিশ্চিত করে বলতে পারি, জামাত যে নামে আসুক, তাদের আদর্শ ঠিক। জামাতকে যদি সত্যিকার অর্থে বাংলাদেশকে মেনে নিয়ে কল্যাণকর কিছু করতে হয়, তাহলে তাদের পুরো আদর্শ বদলাতে হবে, তাদের সব কিছুই বদলাতে হবে। যেটা জামাত বদলাবে কিনা এটাও, যার কারণে কিন্তু একটা কথা উঠেছে, ক্ষমা চাইলেও যুদ্ধাপরাধীদের বিচার। ধন্যবাদ আপনাকে কাজল ভাই। আপনার কাছে আসি, এর আগে আপনি যদি মামলা হামলা ইত্যাদির ভয়ে আপনারা নেতাকর্মীরা নির্বাচনমুখী বা এই সময় আছেন, তো আপনারা কি নির্বাচন ছেড়ে দিয়ে এইভাবে পরিস্থিতিটা কিভাবে মোকাবেলা করবেন, সেই জন্য কি কোনো পরিকল্পনা করছেন কিনা? আমি আপনাকে খুব স্পষ্টভাবে একটা কথা বলতে চাই যে রাজনীতিটা এখন যেদিকে যাচ্ছে, বাংলাদেশে আদৌ রাজনীতি করবার মতন অবস্থা আছে কিনা সেটা একটা বড় প্রশ্ন। এটা কিন্তু এখন শুধুমাত্র একটি নির্বাচনে কারচুপি এই জায়গাটাতে আবদ্ধ নেই। প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করা হয়েছে, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে একেবারে আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে প্রশাসনকে সম্পূর্ণভাবে দলীয়করণ করা হয়েছে এবং একেবারে একনায়কতন্ত্রের দিকে দেশ যাচ্ছে। যে কথাটি আমার ভাই যে কথাটি খুব দারুণ বলেছেন, ২০১৪ থেকে ২০১৮, আমাকে শেষ করতে হবে, দে ম্যানেজড ভেরি ওয়েল, very important. What he meant is আওয়ামী লীগ managed very well. এতই ভালো ম্যানেজ করেছে যে 23শে মার্চ ২০১৮ একটি প্রতিবেদন এসছে জার্মান সংস্থা বেটলসম্যান স্টিফটুং, তারা বলছে বাংলাদেশ এখন স্বৈর শাসনের অধীনে এবং গণতন্ত্রের ন্যূনতম মানদণ্ড পর্যন্ত এই দেশে মানা হচ্ছে না, এবং বলছে বিশ্বের নতুন 5টি স্বৈরতান্ত্রিক দেশের তালিকায় চলে এসেছে বাংলাদেশ। একই কথা বলছে, এবং আমি আরেকটা কথা বলি, 129টি দেশের মধ্যে র্যাঙ্কিং করা হয়েছে, বাংলাদেশ আছে 80-তে। ফ্রিডম হাউস নিশ্চয়ই দেখেছেন, দুদিন আগেই তারা তাদের রিপোর্ট দিয়েছে, সেখানে বলছে হাইব্রিড অবস্থায় বাংলাদেশ চলে গেছে। গণতান্ত্রিক, আংশিক গণতান্ত্রিক, স্বৈরতান্ত্রিক, আংশিক গণতান্ত্রিক এবং স্বৈরতান্ত্রিকের মাঝখানে তারা আরেকটা থার্ড, যেটা সেকেন্ড উপর থেকে স্বৈরতন্ত্রের পরপরই যেটা হাইব্রিড, সেই হাইব্রিডে ঢুকে গেছে বাংলাদেশ। সুতরাং সারা বিশ্বের চোখে বাংলাদেশ এখন একটা স্বৈরতান্ত্রিক দেশ, এটা শুধু আমরা বলছি না। এবং একটা স্বৈরতান্ত্রিক ফেসিস্ট কান্ট্রিতে একটা নির্বাচন কি হলো বা কিভাবে একটি রাজনৈতিক, এটা কিন্তু একটা মাত্র বা দুটো মাত্র রাজনৈতিক দলের দায়িত্ব না, পুরো দেশকে বিষয়টি অনুধাবন করতে হবে এবং পুরো দেশকে এই বিষয়টি নিয়ে কি করে এই অবস্থা থেকে উত্তরণ ঘটানো যায় সেটা নিয়ে ভাবতে হবে। এবং জামাতের প্রসঙ্গ যথারীতি চলে এসছে, জামাতের ব্যাপারে একটা বিষয় আমার খুব স্পষ্ট করে মনে হয়, আমি জামাতের কেউ না, আমি
কেন কি কারণে রাজ্জাক স্যার জামাত থেকে সরে গেছেন সেটাও আমি বলতে পারবো না, উনি আমাদের সিনিয়র আইনজীবী, উনি কি কারণে গেছেন ওনার ব্যাখ্যা উনি দিতে পারেন। এবং পরবর্তীতে আমি দেখলাম আরো একজন মজলিসের শুরা সদস্য মুজিবুর রহমান সাহেব, উনি সরে গেছেন, ওনার ব্যাখ্যা দিতে পারেন। এবং দিনাজপুরের একজন রাজ্জাক সাহেবের পথ অনুসরণ করে বলেছেন উনি যেহেতু সরেছেন তাই আমি ইউনিয়ন পর্যায়ের নেতা, সেটা আমার বিষয় না। আমার কাছে মনে হয় জামাতকে নিয়ে একজন নেতা গেলেন বা দুজন নেতা গেলেন বিষয়টাকে হাইলাইট করা হচ্ছে অন্য বড় বিষয়গুলোকে আড়াল করবার জন্য। এই যে একটা ন্যূনতম মানদণ্ডহীন নির্বাচন হয়ে গেল যেখানে আপনি আমরা কেউ ভোট দেই নাই, এই বিষয়টা যাতে আড়ালে চলে যায়। এই যে র্যাম্প্যান্ট করাপশন হচ্ছে, এই যে দুর্নীতি, মেগা দুর্নীতি হচ্ছে বাংলাদেশে, কোটি কোটি হাজার লক্ষ কোটি টাকা পাচার হচ্ছে, দেখা যাচ্ছে বৈষম্য বাড়ছে, দেখা যাচ্ছে বেকার ছাড়িয়ে যাচ্ছে 4,82,00,000 লক্ষের কাছাকাছি, দেখা যাচ্ছে গিনি সহক বাড়ছে। এরকম একটি অবস্থাকে আড়াল করবার জন্য, যেখানে দেখা যাচ্ছে এমন একটা দেশ বাংলাদেশ যেখানে অতি ধনী বৃদ্ধির তালিকায় 1 নম্বর, ধনী বৃদ্ধির তালিকায় 3 নম্বর এবং অতি দরিদ্রের তালিকায় 5 নম্বর। এই জায়গাগুলোকে আপনারা আসলে লুকাতে চান বলে আপনারা জামাত আনেন। মানবাধিকার লঙ্ঘন যেভাবে হচ্ছে, ধর্ষণের কথা বলেছেন, শুনতেই হচ্ছে একেবারে শেষের দিকে আছে। শালি ফরাদ কি বলুন? এই গত 7 বছরে আসলে যদি আমরা আলোচনায় যেতে থাকি তাহলে না ওনার বলা শেষ হবে না আমার বলা শেষ হবে। এই উন্নয়নের বিষয়ে আমি আর গেলাম না, এটা নিয়ে আমরা অনেক কথা বলা হয়েছে, আপনাদের এখানে বলা হয়েছে, আমরা সবাই জানি বাংলাদেশ এখন উন্নয়নের কোন অবস্থানে আছে। আজকে অল্প সময় ওই বিষয়ে আমি যাব না, আমি জামাত নিয়ে দুটো বিষয় দিয়ে শেষ করতে চাই। যে জামাত ক্ষমা চাক আর না চাক, জামাত একটি সন্ত্রাসী সংগঠন, যে এটা বাংলাদেশের যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাদের রায় এবং পরবর্তীতে সুপ্রিম কোর্ট দ্বারা এটা আমরা জানতে পেরেছি। হ্যাঁ, এটা এখন একটা প্রতিষ্ঠিত ব্যাপার। জামাত যদি রিব্র্যান্ড করেও নিজেকে অন্য একটি দল হিসাবে নিয়ে আসে, কাজল ভাই যে কথাটি বলছিলেন, ইট উইল সিম্পলি বি এ কেস অফ ওল্ড ওয়াইন ইন এ নিউ বটল। হ্যাঁ, মানে একটা পুরান বিষ একটি নতুন আপনি বোতলে নিয়ে আসার মতন হবে। এবং আমাদের জেনারেল সেক্রেটারি ওবায়দুল কাদের ভাই কিন্তু খুব সহজ একটা কথা এখানে বলে দিয়েছেন, জামাত মাফ চাক আর না চাক, আমাদের যে মানবতা বিরোধী অপরাধের বিচার, যেটা আমাদের 2008 সালের নির্বাচনী প্রতিশ্রুতি ছিল, সেটা চলতে থাকবে। আরেকটি বিষয় হচ্ছে আমার শেষ কথা, যে জামাত থাকুক আর না থাকুক, বিএনপি তো থাকবে। এই যে আমার সহবক্তা, উনি নিজেই একদিন একটা অনুষ্ঠানে বলেছেন, হ্যাঁ, যেটা আমার ভিডিওতে আমরা সবাই সোশ্যাল মিডিয়াতে দেখেছি, জামাত এবং বিএনপি একই মায়ের পেটের দুই ভাই। আমার ক্লারিফাই করতে হবে, এই যে জামাত যদি না থাকে, বিএনপি তো থাকবে একই মতাদর্শে। আমাদের লক্ষ্যটা এক ছিল, সেটা হচ্ছে একটি সুষ্ঠু, অবাধ, গ্রহণযোগ্য নির্বাচন সংস্কৃতি বাংলাদেশে আনা। উনি এখানে এখন উনি যেটা বলছেন সেটা আসলে উনি একদমই সত্যটা লুকাচ্ছেন, কারণ সেখানে কথাটা ছিল বিএনপির সাথে ইসলামিস্ট পার্টির যে সম্পর্ক এবং তাদের সাথে হেফাজতের সাথে আমাদের যে সম্পর্ক থাকুক, আমরা নিজেদেরকে জামাতের মায়ের পেটে ভাই বলি না। আপনারা বলেছেন আপনাদের এই চিল্লায় তো লাভ হবে না, মানুষের তো কথাটা শুনতে দিতে হবে। আপনি আমার কথার মাঝখান দিয়ে উত্তর দিয়েছেন, আমাকে লাস্ট পয়েন্টটা তো আপনার বলতে দিতে হবে, যে উনার সেই বক্তব্যটা ছিল বিএনপির সাথে ইসলামিস্ট পার্টিদের সম্পর্কের ব্যাপার, সেখানে নির্বাচন নিয়ে কোনো আলাপ হচ্ছিল না। নির্বাচন নিয়ে আলাপ হলে উনি বলতেন, আমার এটা স্বীকার করতে কোনো সমস্যা হতো না। ওনারা এখানে খুব সিম্পল ভাবে বলেছেন, একটা আইডিওলজিক্যাল পার্সপেক্টিভ থেকে। ধরুন কাজল ভাই, আমি 1 মিনিটে বলবো যে রোমানের একটা কথা আমার কানে, যে দেশকে বিষয়টি অনুধাবন করতে হবে। এই ব্যাপারটা, এটা কদিন আগে ঐক্যফ্রন্টের রব সাহেব বলেছেন, জনগণ কেন আসে না। একটা জিনিস মাথায় রাখবে, জনগণ কিন্তু স্বপ্রণোদিত হয়ে কোথাও আসে না, জনগণকে আনার মতো নেতৃত্ব লাগে। ধন্যবাদ আপনার জাকারিয়া কাজল, বেসে রোমিন ফারহানা, বেসে শাহ আলী ফরহাদ, আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়, দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।